প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি ডক্টর খান শওকত নিউ ইয়র্ক থেকে বলছি। জননেত্রী শেখ হাসিনা 2024 সালের 5 আগস্টে ভারতে চলে যাওয়ার পর প্রতি একদিন বা 2 দিন পর পর বা প্রতিদিন আমি আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে হাজির হই, সেই প্রথম থেকে এই বক্তব্যের শিরোনাম ছিল শেখ হাসিনা বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে। এই স্লোগান নিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম 2 বছর আগে। আজকে সেই বক্তব্যের ধারাবাহিকতায় এটি আমার 537তম বক্তব্য। আজ 16 জুলাই 2026। আপনাদের মনে আছে গোপালগঞ্জ ট্র্যাজেডির কথা? আজ সেই 16 জুলাই শ্রদ্ধার সাথে স্মরণ করছি গোপালগঞ্জে যে সকল মুজিব সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা ওয়াদা করছি যে আমরা ইনশাল্লাহ এই হত্যার বিচার করব। বাংলাদেশে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখনো আন্দোলন করছে, কিন্তু তাদের আন্দোলনের এই 2 দিন পার হলো। প্রথম দিন ছিল গতকাল, সেটা একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কিন্তু আজকে তাদের ভিতরে বিভিন্ন গ্রুপিং, নেতৃত্বের গ্রুপিং হয়ে গেছে। এর ভিতরে ঢুকে গেছে এনসিপি, এর ভিতরে ঢুকে গেছে শিবির, এর ভিতরে ঢুকে গেছে বিএনপি ছাত্রদল। কিন্তু এদের মধ্যে ঢুকে নানান কথাবার্তা এবং ওই যে প্রথমে 3 দফা দাবি, তারপরে 7 দফা দাবি, এইসব করে করে এরা কিন্তু আন্দোলনটাকে অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই 7 দফা দাবির মধ্যে কিন্তু সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা নাই। তো এখানে নানান মেটিকুলাস ডিজাইন করা হচ্ছে। প্রথম দিন যখন এই শিক্ষার্থীরা মাঠে নেমে আসে, রাস্তায় নেমে আসে, আন্দোলন করে, তখনই এই 3 দল বিএনপি, জামাত এবং এনসিপি তারা গোপন বৈঠক করে কিভাবে এটি থামানো যায়। তা না হলে তো সরকার পতন হয়ে যাবে বা আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তো এরা কেউ বাঁচতে পারবে না। তো এই কারণে তখন তারা একটি সিদ্ধান্তে আসে। সিদ্ধান্তের মধ্যে ছিল যে এনসিপিকে দায়িত্ব দেওয়া হয়, তোমরা তোমাদের ছাত্রদেরকে এদের সাথে মিলিয়ে দাও এই আন্দোলনকারীদের মধ্যে, তারপরে নেতৃত্বটা তোমাদের হাতে তুলে নাও। তাহলে সেই দাবির মধ্য থেকে এমন কিছু দাবি তৈরি করো যাতে করে সরকার পতন না হয়, সরকার টিকে যায় এবং মন্ত্রীকে যেন পদত্যাগ করতে না হয়। মন্ত্রী পদত্যাগ করলে সরকারের প্রেস্টিজ ইস্যু। এইভাবে এই 3 দল একটি মিটিং করে। সেই মিটিং এর পরপর যে দ্বিতীয় দিন যে ফলাফল হয়, যে অবস্থা হয়, তাতে এই 3 দলের ছাত্র সংগঠনগুলো এদের মধ্যে ঢুকে যায়। কিন্তু বিএনপি যেহেতু ছাত্র দল, প্রথম দিন এই আন্দোলনকারীদের উপরে গুন্ডামি করেছে, মারপিট করেছে, এই জন্য ছাত্রদল 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা ওদের একটা মেটিকুলাস ডিজাইন। একটা পক্ষ এদের পিটাচ্ছে, সায়েন্স ল্যাবরেটরির আশেপাশে গলির মধ্যে টেনে টেনে নিয়ে পিটাচ্ছে আন্দোলনকারীদের। আবার একটা পক্ষ এদের সাথে মিলে আন্দোলন করছে, নেতৃত্ব দিচ্ছে, যাতে করে একটা পর্যায়ে এসে এমন কিছু দাবি সামনে আনা যায় যে সরকার টিকে গেল আর সরকারের পতন হলো না। এরকম একটা ভাবসাব চলছে। তবে সাধারণ শিক্ষার্থীরা তারা ঠিক আছে, তারা তাদের দাবিতে তারা অনড় আছে। এখন আমাদের পক্ষ থেকে, আমাদের নেত্রীর পক্ষ থেকে এই আন্দোলনকারীদের প্রতি আমরা অভিনন্দন জানাই। নেত্রী বলেছেন যে জুলাই আন্দোলনে যারা অন্যায় করেছে, আমরা তাদের উপরে, তারা আমার নাতিপুতনি বয়সের সবাই, এদের উপরে আমার কোনো অভিযোগ নাই, এদের উপরে আমার কোনো রাগ নেই। আর তারা যদি আবার আন্দোলন করে আমাদেরকে ফিরিয়ে আনতে পারে তো অভিনন্দন। এবং এই আন্দোলনে যেসব নেতাকর্মী বা যেসব ছাত্রছাত্রী বা আন্দোলনকারীরা হতাহত হবেন, আহত হবেন বা নিহত হবেন, এরা প্রত্যেককে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তোমাদের ব্রেন ওয়াশ করে একটি ভুল পথে নিয়ে আন্দোলন করিয়ে দেশের সরকার পতন করিয়ে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 2 বছরে দেশের অর্থনীতি শেষ, দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো শেষ, দেশের বিভিন্ন অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস রক্তের উপরে দাঁড়িয়ে জুলাইয়ের সাথে যারা জড়িত আন্দোলনে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে উনি জনগণকে কিছুই না জানিয়ে
উনি বাংলাদেশটাকে তার এই সেন্ট মার্টিন দ্বীপ অথবা চট্টগ্রাম বন্দর, বিভিন্ন বন্দর, সমুদ্র বন্দর, নৌবন্দর বা বিমানবন্দর, এগুলো বিদেশিদের হাতে তুলে দিয়ে গেছে, সেই রকম চুক্তি তিনি করে গেছেন। এটা হলো বিপ্লবীদের সাথে বেইমানি করা। তো এই ধরনের বেইমানি শাস্তি তাকে দিতে হবে এবং এই থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে রক্ষার দায়িত্ব এই ছাত্র সমাজের, যারা আমাদের শিক্ষা জীবনের মধ্যে থেকেও এই ভুল মেটিকুলাস ডিজাইনের খপ্পরে পড়ে বুঝতে না পেরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপদগ্রস্ত করে তুলেছেন। নেত্রী আহ্বান জানিয়েছেন যে তোমরা সঠিক আন্দোলন করো এবং দেশের মানচিত্র রক্ষা করো। সরকার আসে সরকার যায়, কিন্তু দেশের মানচিত্র রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তো এই বিষয়গুলোর উপরে নেত্রী আহ্বান জানিয়েছেন এবং যাতে করে শিক্ষার্থীরা সঠিক আন্দোলনের মাধ্যমে এই দেশটাকে রক্ষা করতে পারে, সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, কথা হবে আগামীকাল। শিক্ষার্থীদের আন্দোলন সফল হোক এই কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, শেখ হাসিনার ডিসেম্বর মিশন, দেশে ফেরা নাকি ভারতের নতুন চাল? দর্শক, এই মুহূর্তে শুধু বাংলাদেশ দূর কি বাত, সারা পৃথিবীর গণমাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়া, চায়ের আড্ডায় একটি আলোচনা, শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা ফিরছেন, ডিসেম্বরে ফিরছেন। এই আলাপটা ততক্ষণ পর্যন্তই হতেই থাকবে। এই আলাপটি আসলে বাদ দেওয়া যাবে না। যতক্ষণ তিনি না ফিরছেন ততক্ষণ আলাপের রাস্তায় আমরা হাঁটছি। আমরা ওই আলাপ থেকে দূরে থাকতে পারছি না। প্রতিদিনই নানাভাবে আলাপ করতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। প্রায় 2 বছর ধরে ভারতের মাটিতে আশ্রিত থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হঠাৎ করে এক নতুন রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে চান। শুধু তাই নয়, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হয়ে আত্মসমর্পণ করতেও প্রস্তুত। শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি ফাঁসি দেওয়া হতে পারে। কিন্তু সব জেনেও তার বক্তব্য, তবু আমাকে ফিরতেই হবে। তার এই একটি বক্তব্য এখন ঢাকা দিল্লি 2 দেশের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বরে ঢাকার বিমানে চাপছেন, নাকি এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক চাল? দিল্লিতে থাকা কূটনৈতিক পর্যবেক্ষক এবং ভারতের সাউথ ব্লকের শীর্ষ কর্তারা এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আজ আমরা বিবিসির এক বিশেষ প্রতিবেদনের সূত্র ধরে এই পুরো সমীকরণটির ব্যবচ্ছেদ করব। আর প্রতিবেদনটি করেছেন বিবিসি বাংলা নিউজের দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই খেলার জল অনেক দূর গড়াতে চলেছে। শেখ হাসিনার এই চাঞ্চল্যকর ঘোষণার পর স্বাভাবিকভাবেই সবার চোখ এখন দিল্লির দিকে। ভারত সরকার আসলে কি ভাবছে? গত মঙ্গলবার অর্থাৎ 14 জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি স্পষ্ট জানান, এই ইস্যুতে দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে, 2 বছর আগে যে অবস্থান ছিল দিল্লির, এখনো সেই অবস্থানই আছে। তাহলে ভারতের সেই ঘোষিত অবস্থানটি আসলে কি? অবস্থানটি হলো, একটি বিশেষ ও চরম নিরাপত্তা পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, তখন শুধুমাত্র তার মানবিক ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতেই ভারত সেই আবেদনে সাড়া দিয়েছিল। অর্থাৎ দিল্লি আন্তর্জাতিক মহলকে এটাই বোঝাতে চায় যে তারা নিজ থেকে শেখ হাসিনাকে ডেকে এনে আশ্রয় দেয়নি, কিংবা তার দেশ ছাড়ার পেছনেও ভারতের কোনো ভূমিকা ছিল না। বিবিসি বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ দিল্লির সাউথ ব্লকের একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন। ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের কথার মর্মার্থ দাঁড়ায়, ভারত শেখ হাসিনাকে জোর করে তাড়িয়েও দিচ্ছে না, আবার এখানে আটকে রাখছে তাও নয়। সাউথ ব্লকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তো বলেই দিয়েছেন, এখন পরিস্থিতি যাচাই করে তিনি যদি দেশে ফিরতে চান ফিরবেন, আর যদি মনে করেন ভারতেই এখন থাকবেন তাহলে তাই। সত্যি এ ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই।
দিল্লির পর্যবেক্ষকরা শেখ হাসিনার এই বক্তব্যকে যত না একটি দেশে ফেরার সুনির্দিষ্ট ঘোষণা বলে মনে করছেন, তার চেয়ে বেশি মনে করছেন জল মাপার চেষ্টা বা পরিস্থিতি যাচাইয়ের একটি সুচিন্তিত কৌশল। বাস্তবতা হলো, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধ বা নোট ভার্বালের কোনো জবাব না দিয়ে ভারত সেটিকে ঝুলিয়ে রেখেছে। ফলে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনার উপস্থিতি যে একটা চরম অস্বস্তির উপাদান, তা অস্বীকার করার উপায় নেই। এখন প্রশ্ন আসে, শেখ হাসিনার এই ডিসেম্বরের ঘোষণার পেছনে কি ভারতের সায় আছে? বিশ্লেষকরা বলছেন 100% আছে। ভারতের প্রচ্ছন্ন সমর্থন বা পরামর্শ ছাড়া শেখ হাসিনা এই মুহূর্তে দাঁড়িয়ে এমন মন্তব্য কখনোই করতেন না। আসলে এই ঘোষণার মাধ্যমে ভারত ও শেখ হাসিনা উভয় পক্ষই এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে, যেখানে আপাত দৃষ্টিতে তাদের হারানোর কিছু নেই। কিন্তু প্রশ্ন আসছে, কি সেই লাভ? প্রথমত, শেখ হাসিনা যদি সত্যি ডিসেম্বরে ফিরে আসেন, তবে ভারতের কাঁধ থেকে গত 2 বছর ধরে চলা একটি বড় কূটনৈতিক অস্বস্তির বোঝা নেমে যাবে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা দিল্লির জন্য সহজ হবে। দ্বিতীয়ত, তিনি যদি শেষ পর্যন্ত কোনো কারণে নাও ফেরেন, তাহলে ভারত আন্তর্জাতিক মঞ্চে বুক ফুলিয়ে বলতে পারবে, শেখ হাসিনা তো নিজে থেকেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তার ফেরার জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেনি বলে ভারত তাকে মানবিক কারণে রেখে দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ বলটি এখন চতুরতার সাথে বাংলাদেশ সরকারের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। এবার আসা যাক শেখ হাসিনার নিজস্ব হিসাব কিতাবে। দিল্লিতে থাকা প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ ওয়াচার জয়ন্ত রায় চৌধুরী ও ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিশ্লেষণ থেকে শেখ হাসিনার মূলত 3টি উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়। এক, নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা। গত 2 বছর ধরে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একটা বড় ক্ষোভ ছিল যে তাদের নেত্রী তাদের বিপদের মুখে ফেলে নিজে নিরাপদে বিদেশে পালিয়ে গেছেন। দেশে একের পর এক দলীয় কার্যালয় ভাঙচুর, হামলা মামলা হয়েছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব পাশে ছিল না। এখন দেশে ফেরার একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে শেখ হাসিনা কর্মীদের বার্তা দিলেন তিনি তাদের পাশে আছেন। এই 1 নম্বর প্রসঙ্গে একটি কথা এখানে উল্লেখ করা হয়েছে, বিবিসি বাংলা করেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার শব্দমালা ব্যবহার করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা আসলে পালিয়ে যায়নি। বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ভারতে গেছেন, ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে রিসিভ করেছেন। এই কথাগুলো বারবার বলে রিপিট হয়ে যায়, কিন্তু বারবার বলতে হবে, অবজেকশন জানাতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমরা তাই অবজেকশন বা প্রতিবাদ যেটি হোক জানাচ্ছি। 2 নম্বরে বিশেষজ্ঞদের কথায় যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখা। এই কথাটি শুধু আজকে বিবিসিতে না, এটি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে আমিও এটি নিয়ে আলাপ করেছি যে নেতৃত্বটাকে ধরে রাখার কারণেও শেখ হাসিনা ফিরতে চাইছেন। শেখ হাসিনা ভালো করেই জানেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে টিকিয়ে রাখতে হলে এবং দলটিকে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচাতে হলে তাকে সশরীরে এই দেশের মাটিতে নামতে হবে। ভারতে বসে বা অন্য কাউকে দিয়ে এই কাজ সম্ভব নয়, কারণ তিনি তার পরিবারের বাইরে কারো হাতে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত নন। তিনি বিএনপিকেও বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা তিনি নিজে গিয়ে রুখবেন। 3, বিচারের স্বচ্ছতা নিয়ে চাপ সৃষ্টি। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আওয়ামী লীগের চোখে তা ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগ ছাড়াও সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের চোখেও এই বিচারটি ত্রুটিপূর্ণ, কারণ এই আদালতটি এই বিচারের জন্য ছিল না। 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আদালতকে পুরো পাল্টিয়ে ফেলে এই বিচারের জন্য তৈরি করা হয়েছে। মজার বিষয় হলো ভারতও এই বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ মনে করছে। এখন আদালতে আত্মসমর্পণের কথা বলে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন যে তিনি বিচার মানতে রাজি, তবে রাষ্ট্রকে সুষ্ঠু ও অবাধ বিচারের নিশ্চয়তা দিতে হবে। বাংলাদেশে কাজ করে যাওয়া সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে শেখ হাসিনা ফিরলেই তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানো এত সহজ হবে না। তিনি হয়তো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন এবং বিচার চলাকালীন তাকে সুরক্ষার স্বার্থে সেনানিবাসে রাখা হতে পারে। আর এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্দার আড়ালে দিল্লি যদি ঢাকার সঙ্গে দর কষাকষি শুরু করে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কিছু একটা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে হোক আর যে কোনো পর্যায়ে হোক, কিছু একটা হচ্ছে, নইলে শেখ হাসিনা এত জোরালো ঘোষণা দিতেন না। 2024 সালের অগাস্টের পর থেকে প্রায় কয়েক হাজার
আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং কর্মী সমর্থক ভারতের বিভিন্ন শহরে যেমন কলকাতা সংলগ্ন নিউ টাউন, রাজারহাট, আসামের গুয়াহাটি কিংবা ত্রিপুরার আগরতলায় আশ্রয় নিয়ে আছেন। শেখ হাসিনার এই ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া কি? বিবিসি বাংলা যখন এই নেতাকর্মীদের সাথে কথা বলে তখন মিশ্র ও কিছুটা আশঙ্কাজনক চিত্র উঠে আসে। নেতাকর্মীদের একাংশ মনে করেন বাংলাদেশ সরকার মুখে যাই বলুক শেখ হাসিনা দেশে ফিরুন এটা তারা মোটেই চায় না, কারণ শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা বর্তমান প্রশাসন বা বিএনপি ঝুঁকি হিসেবে দেখবে, বা বিএনপির এটি কন্ট্রোল করবার মতো কতটুকু সক্ষমতা আছে সেটি বিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু যদি শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে ঢাকার বিমানে ওঠেন, কতজন নেতাকর্মী তার সাথে ঠিক ফিরবেন? এখানেই তৈরি হয়েছে বড় সংশয়। কিছু কর্মী আবেগী হয়ে বলছেন নেত্রী ফিরলে প্লেন বোঝাই করে নেতাকর্মীরা তার সঙ্গী হবেন, কিন্তু বাস্তববাদী ও সাবেক ক্যাবিনেট মন্ত্রীদের একজন বিবিসিকে যা বলেছেন তা বেশ চমকপ্রদ। তার মতে শেখ হাসিনার আন্তর্জাতিক পরিচিতি ও রাজনৈতিক প্রোফাইল অনেক বড়। তার বিচার হলে সারা দুনিয়া ও আন্তর্জাতিক মিডিয়ার নজর থাকবে, কিন্তু সাধারণ বা মাঝারি সারের নেতারা দেশে পা রাখলেই তো মিথ্যা মামলায় জেলে পুরে দেওয়া হবে। তাদের দিকে ফিরে তাকানোর বা খবর নেওয়ার কেউ থাকবে না। ফলে নেত্রীর সুরক্ষার গ্যারান্টি থাকলেও কর্মীদের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। তাই শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী এই প্রত্যাবর্তনের যাত্রায় শেখ হাসিনার সঙ্গী হবেন তা বলা আসলেই মুশকিল। বিবিসি নিউজ বাংলার দিল্লির সাংবাদিক শুভজিৎ ঘোষের এই গভীর প্রতিবেদনটি বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবেনই এমন কোনো বাধ্যবাধকতা তিনি নিজের জন্য রাখেননি, বরং আগামী 5 মাসে কোথাকার জল কোথায় গড়ায়, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব কি মনোভাব দেখায় তা যাচাই করতেই এই 5 মাস সময় হাতে রেখে চালটি চালা হয়েছে। কিন্তু আমরাও সাথে সাথে বলতে চাই যে শেখ হাসিনা এবং নেতাদের, বিদেশে অবস্থানকারী নেতাদের কিন্তু খুব জোরালোভাবে প্রস্তুতি চলছে। বিবিসি বলছে যে তিনি ফিরবেনই এমন কোনো বাধ্যবাধকতা রাখেননি, কিন্তু আমরা যেটি বুঝতে পারছি, জানছি যে শেখ হাসিনা এবং নেতারা ফিরছেন। যারা ফিরবেন না তাদের রাজনীতি হয়তো কবর হয়ে যেতে পারে, কবর রচিত হতে পারে। তারা যে সমীকরণই করুক না কেন তারা সুরক্ষা পাবে না, এ হবে না, সে হবে না, কিন্তু সুরক্ষার আশা করে রাজনীতি অন্ততপক্ষে হয় না। বাংলাদেশে তো অতীতেও এমনটা হয়েছে। কতজন এভাবে বিদেশে গিয়ে আশ্রয় নিয়ে দিনের পর দিন ছিল, বাংলাদেশের মাটিতেই ছিল, হয়তো আন্ডারগ্রাউন্ডে ছিল, আত্মগোপনে ছিল, কিন্তু আজকে নয়া পৃথিবীতে বিদেশ গমন একটা ট্রেন্ড হয়ে গেছে। আজকে বলতেই হয় যে এই যে শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের রাজনীতি, এটি যেমন শেখ হাসিনার রাজনৈতিক অস্তিত্বের লড়াই, তেমনি দিল্লির জন্য এক বিরাট কূটনৈতিক চাল। শেখ হাসিনার এই ডিসেম্বর মিশন আসলেই সফল হবে, নাকি এটি কেবলই জলমাপার একটি কৌশল হয়ে থাকবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই আগামী সামনে 5 মাস আছে, 5 মাস যাবত দেখব, আলাপ করব যে আসলে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।